চোরের 10 দিন গৃহস্থের একদিন। এই প্রবাদটি সত্য হলো পরনারীতে আসক্ত সাকিবের বেলায়। শেষ পর্যন্ত নিজের বুদ্ধির মারপ্যাচে নিজেই আটকে গেল। বাসার ভেতরে প্রবেশ করতেই ইতু সাকিবের সামনে হাত বাড়িয়ে বলল, তোমার মোবাইলটা দাও। কেন? আমার মোবাইল দিয়ে কি করবে? তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে এত সময় কার সাথে হাসাহাসি করে কথা বলছো? আমি ছাদ থেকে দেখেছি। তাড়াতাড়ি মোবাইলটা দাও, আমি দেখতে চাই কার নাম্বারে তুমি এত সময় কথা বলেছো। ইতু, এক্সেসিওর ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমিও তোমাকে বলছি এক্সেসিওর ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছু ভালো না। তুমি একটা বউকে সামাল দিতে পারো না, আবার বাহিরে প্রেম প্রীতি করো। কি বললে তুমি? আমি তোমাকে সামলাতে পারি না? তুমি আমাকে ঠিক মতো সময় দাও, আমাকে নিয়ে বাইরে কোথাও খেতে যাও, আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। সময়ের অভাব, তাই যেতে পারি না। এখন মোবাইলটা দাও। সাকিব পকেট থেকে মোবাইলটা বের করে ইতুর হাতে দিয়ে বলল, এই নাও মোবাইল, এবার অন্তত শান্তি দাও। বলেই বাসার ভেতরে চলে গেল। ইতু মোবাইলের লক খুলে মোবাইলের কল লিস্ট চেক করতে লাগলো। বেডরুমের ভেতরে ঢুকে সাকিব আবার দরজার বাহিরে উকি মেরে দেখলো ইতু আসছে কিনা। রুমের দিকে আসছে না দেখে ব্লেজারের পকেট থেকে আর একটা মোবাইল বের করে তাড়াহুড়ো করে সুইচ অফ করে আবার ব্লেজারের পকেটে লুকিয়ে রাখলো। তারপর রুমের ভেতরে প্রবেশ করলো। ফ্রেশ হয়ে খাটের কাছে এসে বিছানার উপর বসে সাকিব মনে মনে বলল, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এমন সময় ইতু এসে খাটের পাশে দাঁড়িয়ে বলল, আমি ছাদ থেকে স্পষ্ট তোমাকে দেখেছি। রাস্তায় তুমি পায়চারি করছিলে আর কার সাথে যেন হেসে হেসে কথা বলছিলে, কিন্তু তোমার মোবাইলের ডায়ালে এমন কোনো নাম্বার আমি দেখছি না। সত্যি করে বলো, নাম্বার ডিলিট করেছো? আবারও সন্দেহ করছো? আবার উল্টাপাল্টা শুরু করেছো? তোমার যন্ত্রণায় তো দেখছি বাসায় এসেও শান্তি নেই। সারাদিন সন্দেহ আর সন্দেহ। আচ্ছা, এটা কি তোমার বংশগত রোগ? তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলছো। আর তুমি যেটা করছো সেটা কি লিমিট ক্রস হচ্ছে না? উঠতে বসতে শুধু সন্দেহ করতে থাকো। তুমি সন্দেহের কাজ করো, তাই তোমাকে সন্দেহ করি। আমি কি কি সন্দেহের কাজ করেছি? বাসায় আসলে মোবাইলটা তোমার কাছে দিয়ে দেই। নিজের প্রাইভেসি বলতে কোনো জিনিস নেই, আর ভালো লাগে না বলেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ইতুর আগে ফোঁস করতে লাগলো। একটু পর ইতু রুম থেকে বের হতেই শাশুড়ি জাহানারা বেগমের সাথে দেখা হয়ে গেল। জাহানারা বেগম বলল, কি ব্যাপার বৌমা? সাকিবকে দেখলাম হনহন করে বাসা থেকে বের হয়ে গেল, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যথেষ্ট রেগে আছো। কারণটা কি? ঝগড়া করেছো? আমি আপনার ছেলের সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আপনার ছেলে ঝগড়া করার কাজটা করে। আজ আবার কি করেছে? বাসায় আসার আগে বাসার নিচে দাঁড়িয়ে মোবাইলে কার সাথে যেন কথা বলেছে। আমি ছাদ থেকে দেখেছি। কি বলো? তা মোবাইল চেক করনি? করেছি, কিন্তু অপরিচিত কোনো নাম্বার পাইনি। ঠিক ওর বাপের মতো হয়েছে। চুরি করলে সাক্ষী প্রমাণ রাখে না, নিশ্চয়ই কথা বলে নাম্বার ডিলিট করে দিয়েছে। আম্মা, আমি তো কোনো প্রমাণ পেলাম না। তুমি কি বোকার স্বর্গে বসবাস করো? চোর কি কোনোদিন চুরি করলে সাক্ষী প্রমাণ রাখে? রাখে না। তাই আবারও বলছি, চোখ কান খোলা রাখো, তা না হলে আমার মতো পস্তাতে হবে। বলেই তার রুমের দিকে চলে গেল। ইতু টেনশনে পড়ে গেল শাশুড়ির কথা শুনে। ঘণ্টাখানিক কলিং বেলের শব্দে ইতু দরজা খুলতেই দোতলার ফ্ল্যাটের শারমিন ভাবি হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করে পড়ল। কি খবর ভাবি, কেমন আছেন? ভালো আছি, কিন্তু ভাবি সন্ধ্যার সময় তো আপনার সাথে দেখা হয়েছিল, তখন তো জিজ্ঞাসা করেছিলেন কেমন আছি। আরে ভাবি, আপনি আমার প্রতিবেশী, আপনার সাথে যতবার দেখা হবে ততবারই তো আপনার শরীর স্বাস্থ্যের খবরাখবর নেওয়া আমার কর্তব্য। ও আচ্ছা, তা আপনি কেমন আছেন? ভালো আছি বলেই তো আপনার সাথে কিছু গল্প স্বল্প করতে আসলাম। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। কি হয়েছে ভাবি, আমাকে খুলে বলুন। না ভাবি, তেমন কিছু না। আরে বলুন বলুন, মনের কষ্ট মনে চেপে রাখতে নেই, তাতে আরো কষ্ট বাড়ে। আমার কাছে মন খুলে বলুন, মনটা হালকা হবে। আসলে ভাবি, আপনার ভাইকে আমার কেমন যেন একটু সন্দেহ হয়। একটু আগে ছাদে উঠেছিলাম, নিচে তাকাতেই দেখি সে নিচে দাঁড়িয়ে হেসে হেসে ফোনে কার সাথে যেন কথা বলছে। বাসায় আসার পর মোবাইল চেক করলাম, কিন্তু অপরিচিত কোনো নাম্বার পেলাম না। এ বিষয়ে আপনার ভাইয়ের সাথে একটু তর্কাতর্কি হয়েছে। সে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আহা ভাবি, আপনি তো বারবার ভুল করেন। আমি তো বললাম আপনার হাজবেন্ড একজন মাটির মতো মানুষ, আমাদের দেখলে কখনো চোখ তুলে আমাদের দিকে তাকায় না। এমন একটা ভালো মানুষকে আপনি সন্দেহ করেন, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু আমি তো কথা বলতে দেখেছি। আরে ভাবি, চোখের দেখাও অনেক সময় ভুল হয়। এমন একজন ভদ্র মানুষ অফিস থেকে বাসায় আসলো, তার সাথে তর্কাতর্কি করলেন। এখন ডাক করে কোথায় গেছে সে খবর নিয়েছেন? ভাবি, মোবাইল তো বাসায় রেখে গেছে, কিভাবে খোঁজ নিব? এবার আপনি বুঝুন আপনার স্বামী কত ভালো। মোবাইল যদি সাথে করে নিয়ে যেত তাহলে সন্দেহ করতে পারতেন যে অন্য কোনো মেয়ের সাথে বাইরে গিয়ে কথা বলছে, কিন্তু নিজের মোবাইলটা বাসায় পর্যন্ত রেখে গেছে। আবারও বলে যাই, অহেতুক সন্দেহ করবেন না। কিন্তু আমার শাশুড়ি তো বলে, আরে আপনার শাশুড়ি তো বুড়ো মানুষ, সে তো অনেক কথাই বলবে, তাই বলে নিজের স্বামীকে সন্দেহ করতে নেই। এখন আসি ভাবি, আমার চুলায় আবার তরকারি আছে। বলেই শারমিন দরজা খুলে বের হয়ে গেল। ইতু আবারও টেনশনে পড়ে গেল। আধা ঘন্টা পর মুখ গোমড়ো করে সাকিব রুমের ভেতর ঢুকতেই ইতি সাকিবের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এত সময় কোথায় গিয়েছিলে? প্লিজ কোনো রকম তর্ক করবে না, মোবাইলটা পর্যন্ত বাসায় রেখে গেছি। সরি, আমার ভুল হয়েছে। আর তর্ক করবো না। তর্ক করো, কিন্তু আর সন্দেহ করো না। আচ্ছা ঠিক আছে, আর সন্দেহ করবো না। এখন হাত মুখ ধুয়ে এসো, একসাথে খাবো। তোমাকে কোনো বিশ্বাস নেই, তুমি আবারও সন্দেহ করবে। সরি বললাম তো, আর সন্দেহ করবো না। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খাবার দাও। বলেই সাকিব ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে রহস্যময় একটা হাসি দিয়ে নাভির নিচ থেকে প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে একটা মোবাইল বের করলো। হাসি মুখে কাকে যেন কল দিল। তারপর হালকা হাসতে হাসতে বলল, মিশন সাকসেসফুল। তারপর ফিসফিস করে কথা বলতে লাগলো। পরদিন অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতেই দোতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবুর সাথে সাকিবের দেখা হয়ে গেল। দুজনে হাসি মুখে কুশল বিনিময় করলো, কিন্তু বাবুর একটু মন খারাপ। সাকিব জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব টেনশনে আছেন। না ভাই, তেমন কিছু হয়নি। বুঝতে পেরেছি ভাই,
ব্যবসার কাজে প্রায় আপনাকে বিভিন্ন শহরে যেতে হয়, ভাবিকে একলা বাসায় রেখে যান, সেজন্য হয়তো টেনশন করেন। টেনশন হওয়া তো স্বাভাবিক। আরে ভাই, টেনশন করার কিছু নেই। ভাবি অনেক ভালো একজন মানুষ। আপনি বাসায় থাকেন না, আমি চাকরিতে যাই। ভাবি তো সারাদিন আমার বাসায় থাকে, আমার স্ত্রীর সাথে আড্ডা দেয়, আর আমাকে দেখলেই ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলে। এত সম্মান আমি আমার আপনজনের কাছ থেকেও কখনো পাইনি। তাই আপনাকে বলবো, আপনি নিশ্চিন্তে যে শহরে ইচ্ছা সেই শহরে যান। ভাবিকে নিয়ে একদম আপনার টেনশন করতে হবে না। সাকিবের কথা শুনে বাবু মনে মনে কি যেন ভাবলো, তারপর বলল, সাকিব ভাই, আমার একটু তাড়া আছে, আজ আবার চট্টগ্রাম যেতে হবে, 3 দিন পর আসবো। আপনি অফিসে যান, আমি বাসায় গিয়ে কাপড় গুছিয়ে এক্ষুনি বের হয়ে যেতে হবে। বাবুর কথা শুনে সাকিব যেন খুশি হয়ে গেল, হাসি মুখে বলল, ঠিক আছে ভাই, আকাশের অবস্থা একটা ভালো না, তাড়াতাড়ি চলে যান, আমি অফিসে যাচ্ছি। বলেই সাকিব সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেল। বাবু আবারও কি যেন মনে মনে ভাবলো, তারপর বাসার দিকে পা বাড়ালো। বিকালবেলা ইতু ও তার শাশুড়ি দৌড়ে বাবুর বাসার ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের ভেতর তাকাতেই তারা দেখতে পেল সোফার উপর হাত পা বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে সাকিব ও শারমিনকে। পাশে দাঁড়িয়ে আছে বাবু। দুজনেই চমকে উঠলো। পাশে গিয়ে দাঁড়িয়ে জাহানারা বেগম বলল, কি হয়েছে বাবু, আমার ছেলেকে এভাবে বেঁধে রেখেছো কেন? আপনার ছেলে আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছে। কথাটি শোনা মাত্র ইতু ও জাহানারা বেগম চমকে উঠল। সাকিব ও শারমিন মাথা নিচু করে বসে আছে। ইতু এবার বুঝতে পারলো শারমিন কেন সবসময় তার স্বামীর প্রশংসা করে। ছি, ঘেন্না হয়। আপনাকে আমি ভালো মহিলা মনে করতাম, আর আপনি কিনা আমার স্বামীর সাথে পরকিয়া করেন। বৌমা, তোমাকে আমি বারবার বলেছি সাকিবের দিকে খেয়াল রাখো, কিন্তু তুমি আমার কথা কানেই তোলনি। বাবু বলল, আমি শারমিনের সাথে সংসার করব না। এখন আপনি কি করবেন সেটা বলুন। আগে বলুন ওদের কিভাবে ধরেছেন। আমার অনেকদিন যাবৎ সন্দেহ আপনার স্বামীর উপরে। আমি বাড়ি থেকে ব্যবসার কাজে অন্য শহরে গেলেই আপনার স্বামী আমার বাসার ভেতরে প্রবেশ করে। রাস্তায় ইচ্ছা করেই তাকে বললাম আমি শহরের বাহিরে যাব। আপনার স্বামী তাই অফিস থেকে তাড়াতাড়ি এসে আমার বাসার ভেতরে প্রবেশ করলো। আমি বাসার বাহিরে লুকিয়েছিলাম, হাতে নাতে তারপর ধরে ফেললাম। তার মানে বড় বড় কথাগুলো ছিল সব মিথ্যা নাটক। আমি ওর সাথে সংসার করব না। আমি ওর মতো চরিত্রহীন লোককে ডিভোর্স দিব। শারমিন ও সাকিব দুহাত জোর করে বাবু ও ইতুর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, বাবু আর ইতু কি পারবে শারমিন ও সাকিবকে ক্ষমা করে দিতে? আপনাদের কি মনে হয় মন্তব্য করে জানিয়ে দিন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।